বিয়ের দিন রাতের বেলাতেই ফিওনার স্বামী তাকে ছেড়ে চলে যায়। খবর আসে যে সে মারা গেছে। তারপর বিধবা ফিওনার সম্পর্ক গড়ে ওঠে তারই স্বামীর ভাইয়ের সাথে। এটা কি কোনো পরকীয়ার সম্পর্ক, নাকি আসলে তারা দুজনেই হয়েছিল কোনো কুটিল চক্রান্তের শিকার? সেই নিয়ে আজকের ভীষণ রোমান্টিক আর ভীষণই ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা ফিওনার বিয়ের রাতের দৃশ্য দেখতে পাই। তার স্বামী এসে তার মুখের ঘোমটা সরাতেই ফিওনা বলে ওঠে যে তুমি কে। এবং তারপর আমরা 6 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ফিওনাকে একজন অপর পুরুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখি। কিন্তু এটা তার স্বামী নয়, এটা ছিল তার স্বামী জেমসের ছোট ভাই চার্লস। পরদিন সকালেই চার্লস তাকে বলে যে কাল রাতে ভালো লেগেছে তো তোমার। ফিওনা বলে যে বারবার আমাকে এক কথা মনে করানোর কোনো দরকার নেই। তোমার দাদা মারা যাওয়ার পর বংশ রক্ষার খাতিরে তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি কখনোই ভুলবো না আমি তোমার বৌদি। চার্লস বলে যে ফিওনা, তুমি আমার সন্তানদের মা। এত বছর হয়ে গেছে আমার দাদা মারা গেছে, আমার তো এখন উচিত আমাদের সম্পর্কটা সবার সামনে নিয়ে আস। ফিওনা বলে যে কখনোই না, আমাদের সম্পর্ক সমাজের নিয়ম কানুনের বাইরে। তুমি একজন মুখ্যমন্ত্রী, এই সম্পর্কের কথা সবাই জানলে তোমার অসম্মান হবে। সবাই এই কথা নিয়েই তোমাকে অ্যাটাক করবে। মহারাজা কিছুদিন আগেই মারা গেছেন, আমাদের ব্যাপারে জানাজানি হলে তোমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে। চার্লস বলে যে ঠিক আছে, তুমি বলছো যখন মেনে নিচ্ছি। এবার চার্লস চলে গেলে ফিওনা মনে মনে ভাবে যে চার্লস কি আসলেই আমাকে ভালোবাসে, নাকি কেবল সন্তান ধারণের জন্য আমাকে ব্যবহার করছে। এবার কিছুক্ষণ পরেই ফিওনার দাসী ডেইজি সেখানে ছুটতে ছুটতে এসে বলে যে ম্যাডাম, আমরা মহা বিপদে পড়েছি, আপনার মৃত স্বামী ফিরে এসেছে। এই খবর শুনে ফিওনা তো প্রচন্ড অবাক হয় যে তার স্বামী, যে কিনা 6 বছর আগে মারা গেছিল, সে আবার ফিরে এলো, তা কিভাবে সম্ভব। এবং আমরা জেমসকে দেখতে পাই। তার মা বেলা তাকে দেখে প্রচন্ড কান্নাকাটি করছিল যে তুমি আগে ফিরে আসোনি কেন। এবার জেমসের সাথে আমরা অপর একজন মেয়েকেও দেখতে পাই। জেমস বলে যে মা, সেরা আমাকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়েছিল। সেরা অর্থাৎ ফিওনার কাজিনের সাথেই জেমস এই কবছর সম্পর্কে লিপ্ত ছিল, এবং তাদের একটি পুত্র সন্তানও আছে যার নাম জন। জেমস বলে যে মা, আমি সেরাকে বিয়ে করতে চাই। তার মা বলে যে জেমস, কিন্তু তোমার তো একটা স্ত্রী আছে। জেমস বলে যে মা, আমার ফিওনার প্রতি কোনো অনুভূতি নেই, আমি ওকে পছন্দ করি না। তাছাড়া সেরার বাবা একজন মন্ত্রী, ওকে বিয়ে করলে সমাজে আমাদের স্ট্যাটাস বাড়বে। তখনই ডেজি ছুটে গিয়ে বলে যে তুমি পরিবারের বড় ছেলে, তোমার লজ্জা করে না এমন অন্যায় কথা বলতে। কিন্তু ফিওনা তাকে থামিয়ে দেয়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে ফিওনার সেই বিয়ের রাতের দৃশ্য দেখতে পাই। সে জেমসকে দেখে সেখানে চমকে যায়, সে সেখানে চার্লসকে আশা করেছিল। ফিওনা বলে যে তুমি কে। জেমস তখন বলে যে চার্লসের এখন কেরিয়ার তুঙ্গে, ওর কেরিয়ার অনেক ব্রাইট, সবাই ওকে বিয়ে করতে চায়, তাই ও আমার জায়গায় তোমার সাথে ব্লাইন্ড ডেটে গেছিল। তুমি ওকে বিয়ে করতে চাইছিলে ঠিকই, কিন্তু ও তোমাকে রিফিউজ করে দেয়। এই বলে জেমস ফিওনার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফিওনা বলতে থাকে যে সরে যাও, চলে যাও। এবং তখনই একটি কর্মচারী এসে জেমসকে ডেকে নিয়ে যায়। সে বলে যে সেরা আপনার জন্য অপেক্ষা করছে। এবং তারপর থেকেই জেমস কিন্তু গায়েব হয়ে গেছিল। আসলে ফিওনার সাথে প্রথম ব্লাইন্ড ডেটে গেছিল চার্লস, এবং ফিওনা মনে মনে চার্লসকেই পছন্দ করেছিল। কিন্তু বিয়ের দিন ফিওনা দেখে যে চার্লসের জায়গায় তার জেমসের সাথে বিয়ে হয়েছে। বিয়ের রাত থেকেই জেমস গায়েব থাকার কারণে ফিওনা এবং জেমসের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি। জেমস ফিওনাকে দেখে ভাবে যে এই বছরে ফিওনা তো আরো সুন্দরী হয়ে গেছে। ইস, ওই দিন যদি ওকে কাছে পেতাম। সে মুখে বলে যে শোনো, তোমার কাছে দুটো চয়েস আছে, এক আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকো, আর না হলে আমার বাড়ি ছেড়ে চলে যাও। সেরা তাকে বলে যে দিদি, অনেক দিন পর দেখা হলো, কি অদ্ভুত দেখো, আমরা আবারও এক পরিবারের অংশ। ফিওনা তাকে বলে যে তুমি কোন পরিবারের অংশ হওয়ার কথা বলছো, তোমার সাথে কি আদৌ জেমসের বিয়ে হয়েছে? সিরা বলে যে শোনো, আমি তোমাকে ওয়ার্ন করছি, তোমার বাবা কিন্তু এখন জেলে, তুমি একটা ক্রিমিনালের মেয়ে। আমি খুব তাড়াতাড়ি জেমসকে বিয়ে করব, তখন কেবলমাত্র তুমি দ্বিতীয় স্ত্রী অর্থাৎ উপপত্নী হয়েই থাকবে। আমার দয়ায় তোমাকে এখানে থাকতে হবে, তাই আমাকে আগে থেকে রাগিও না। ফিওনা বলে যে তাই নাকি? সিরা বলে যে হ্যাঁ, তোমাকে বলে রাখি, তোমাদের বিয়ের রাতে আমি জেমসকে সরিয়ে নিয়েছিলাম,
যাতে তোমাকে প্রথম রাত একা কাটাতে হয়। তারপর ও নিজের মৃত্যুর মিথ্যা খবর রটিয়ে দেয় যাতে ও আমার সাথে থাকতে পারে। একদিকে আমি ওর বিছানায় ছিলাম আর তুমি এখানে একা পড়ে কাঁদছিলে। ফিওনা বলে যে তাহলে তো তোমাকে ধন্যবাদ জানাতে হয়, তুমি না থাকলে আমার ইচ্ছা পূরণই হতো না। আসলে ফিওনা এটা কিন্তু অন্য মিনিং করে বলেছিল, কারণ সে তো জেমসকে না, সে যেহেতু চার্লসকে পছন্দ করতো তাই। এবার তখনই জেমস এসে বলে যে তাড়াতাড়ি বলো তোমার কি চয়েস। ফিওনা বলে যে জেমস, তুমি আমাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য জোর করতে পারো না। জেমস বলে যে দেখলে মা কি বলছে। জেমসের মা বেলা বলে যে আহা ওরম করে বলো না, যতই হোক ফিওনা এতদিন আমাদের সংসার সামলেছে। এবার জেমসের মায়ের মনে পড়ে যে জেমসের মৃত্যুর খবর আসার পর সেই চার্লসের কাছে গেছিল এবং বলেছিল যে ফিওনার সাথে মিলিত হতে, যাতে তাদের পরিবারে কোনো বংশধর আসে। এই কথা শুনে সেদিন চার্লস চেঁচিয়ে উঠেছিল যে ছেলে খেলা হচ্ছে, তুমি তো জোর করে আমার থেকে ফিওনাকে কেড়ে নিলে, তুমি জেমসের সাথে ওর বিয়ে দিলে, আর এখন জেমস মারা গেলে তুমি আবার ফিওনার সাথে আমাকে মিলিত হওয়ার কথা বলছো। কিন্তু বেলা চার্লসের স্যুপে কিছু উত্তেজনামূলক ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং তাকে ও ফিওনাকে মিলিত হতে বাধ্য করেছিল যাতে তাদের পরিবার বংশধর পায়। এবার এই সব কথা ভেবেই বেলা বর্তমানে ফিওনার উপর কোনো চাপ দিতে পারে না। সেরা বলে যে মা, আমার বাবা কিন্তু মন্ত্রী, আমি এখন থেকে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবো। ফিওনা বলে যে চুপ করো, মা যেখানে কিছু বলছে না তোমার এত কথা কিসের। সেরা তাকে বলে যে তুমি একটা নিচু পরিবারের মেয়ে, তুমি চুপ করো। জেমস বলে যে মা আমরা কোথায় থাকবো। ফিওনা বলে যে গেস্ট রুম ফাঁকা আছে, সেখানেই থাকো। জেমস বলে যে কি, আমি কোনো গেস্ট রুমে থাকবো না, আমি আমার ঘরেই থাকবো যেখানে কিনা আমি থাকতাম। ফিওনা বলে যে তাহলে মা আপনিই বলুন কি করা হবে। এবার বেলা ভাবে যে চার্লস বর্তমানে মুখ্যমন্ত্রী এবং পরিবারের প্রধান। চার্লস ফিওনাকে ভালোবাসে এবং সম্মানও করে, তাই ফিওনাকে চটানো ঠিক হবে না। তাই বেলা তাদের বলে যে তোমরা এখন বিশ্রাম নাও, তোমাদের তো বিশ্রামের প্রয়োজন, তোমরা গেস্ট রুমেই রেস্ট করো, তারপর আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এবার সেরা মনে মনে ভাবে যে হঠাৎ বেলা ফিওনাকে সাপোর্ট করছে কেন, আমাকে ওর পজিশনটা যে করে হোক নিতে হবে। এবার তখনই একজন কর্মচারী সেরা এবং জেমসের ছেলে জনকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসে। সেরা বলে যে দেখেছো জন, আমি তোমাকে বলেছিলাম না দাদি তোমাকে খুব ভালোবাসে, যতই হোক তুমি একমাত্র নাতি বলে কথা। তখনই ফিওনা বলে যে তাই নাকি, ও একমাত্র নাতি। জেমস বলে যে মা, জন তো আমাদের একমাত্র সন্তান, তাহলে ওই তো বাড়ির একমাত্র বংশধর। ফিওনা এসব কি বলছে। বেলা বলে যে চার্লস বাড়ি ফেরা অব্দি একটু অপেক্ষা করো। জেমস বলে যে চার্লস এই ব্যাপারে কি করবে, ফিওনা কি ওর বউ নাকি আমার বউ। জন এখন বড় হচ্ছে, ও এইসব দেখলে কি বুঝবে, জনই আমার একমাত্র বৈধ সন্তান। সেরা মনে মনে ভাবে যে ফিওনা তুমি তো বন্ধা, তুমি মা হবেই বা কি করে। এবং তখনই সেখানে ফিওনার ছেলে জো এবং মেয়ে জুয়েল আসে এবং ফিওনাকে মা মা বলে ডাকতে থাকে। সেরা এবং জেমস তো পুরোই চমকে যায় যে মা। জেমস বলে যে আমি কোনোদিন ওকে টাচও করিনি, ও মা কি করে হবে, ওরা কারা। ফিওনা বলে যে মা আপনি বলুন ওরা কার বাচ্চা। এবার এরা আসলে চার্লস এবং ফিওনার সন্তান ছিল। জেমস তখনই বলে যে আচ্ছা বুঝেছি, ওদের তোমরা দত্তক নিয়েছো তাই তো। বেলা বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। সেরা বলে যে জন আমাদের বায়োলজিক্যাল সন্তান আর ওরা অ্যাডপ্টেড, ওদের কোনো কম্প্যারিজনই হয় না। ফিওনা বলে যে ঠিক আছে, জেমস যদি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে তাহলে আমি এক্ষুনি চলে যাব। জেমস বলে যে তোমাকে দেখে আমার দয়া হচ্ছে, ঠিক আছে তোমাকে আমি আমার উপপত্নী হিসেবে রাখতে পারি। ফিওনা বলে যে তাই, তাহলে দেখা যাক চার্লস আসলে কি হয়। জেমস বলে যে মা ওর এত অ্যাটিটিউড কিসের, চার্লস আসলে ওকে এই সব ব্যাপার খুলে বলতে হবে। এবার আমরা দেখি চার্লস বাড়ি ফিরে আসে এবং সে তো আবার ফিওনার পছন্দের প্যাস্ট্রি নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই সে খবর পায় যে জেমস মারা যায়নি, সে ফিরে এসেছে। এবার চার্লস বাড়ি ঢুকতেই তার মা তাকে বলে যে তুমি কি আমার পছন্দের পেস্ট্রি এনেছো। চার্লস বলে যে না মা, এগুলো ফিওনার জন্য, ও আমাদের বাড়ির এত দায়িত্ব নেয়, সবকিছু কাজ করে, তাই জন্য এটা ওর জন্য। বেলা বলে যে চার্লস তুমি আর ফিওনার জন্য এত ভেবো না, আমি জানি তুমি এমনিও ওকে পছন্দ করো না, আমি তোমাদের এক হবার জন্য জোর করেছিলাম। বাইরে যদি এসব জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু তোমার রেপুটেশন ভীষণ খারাপ হবে। তা জেমস যখন এখন ফিরেই এসেছে সবাইকে আমরা এটাই বলবো যে বাচ্চাগুলো অ্যাডপ্টেড। আমি বাড়ির চাকরদেরও বলতে বারণ করে দিয়েছি, তুমি যা হয়েছে সবকিছু ভুলে যাও। চার্লস জিজ্ঞেস করে যে যা হয়েছে সব ভুলে যাব।
ফিওনা ওকে তাই চায়। এবার চার্লসের মনে পড়ে ফিওনার বিয়ের দিন তাকে তার মা হাত পা বেঁধে রেখে দিয়েছিল যাতে সে ফিওনাকে বিয়ে করতে না পারে। সে বলেছিল যে মা, জেমসের সাথে ওর বিয়ে হচ্ছে কেন? তুমি কি আমাকে মিথ্যে কথা বলেছিলে? বেলা তখন তাকে বলে যে তুমি এখন অনেক উঁচু পদ পেতে চলেছো, তোমার জন্য অনেক ভালো ভালো মেয়ে অপেক্ষা করবে, কিন্তু তোমার ভাই তো একটা অকর্মণ্য, ওর তো এমনটা না হলে বিয়েই হতো না। আর সত্যি কথা বলতে ফিওনা তোমাকে পছন্দ করে না খুব একটা, ও তোমার দাদাকেই বেশি পছন্দ করে। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি। চার্লস তার মাকে বলে যে মা, সত্যি করে বলো, ফিওনা কি তাই চায়? বেলা বলে যে হ্যাঁ, এটা তো ফিওনারই আইডিয়া। দেখো, যতই হোক জেমসকেই তো ও বিয়ে করেছিল, ও জেমসকেই পছন্দ করে। চার্লস বলে যে তা কখনোই হতে পারে না, ফিওনা আমার স্ত্রী, ও শুধু আমার। এবং এই বলে চার্লস সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা ফিওনাকে দেখতে পাই, যে কিনা সেলাই করছিল, এবং সেলাই করতে গিয়েই তার হাতে সূচ ফুটে যায়। তখনই সেখানে চার্লস আসে এবং শক্ত করে ফিওনার হাত ধরে বলে যে তুমি কি আমাকে ছেড়ে দেবে? জেমস এসে গেছে বলে তুমি কি এখন আমাকে ভুলে যাবে? তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে, তুমি শুধু আমার। ফিওনা বলে যে তুমি আমাকে ব্যথা দিচ্ছ। তখনই জেমস তার হাতের চোটটি দেখতে পায় এবং সেখানে কিস করে রক্ত শুষে নেয়। সে মনে মনে ভাবে যে তুমি জেমসকে পছন্দ করো কি না করো তাতে আমার কিচ্ছু এসে যায় না, তুমি শুধু আমার। অপরদিকে ফিওনা মনে মনে ভাবে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তোমাকে আমার সাথে থাকার জন্য জোর করা হয়েছে। তবু আমি মাঝে মাঝে সত্যিই কনফিউজড হয়ে যাই। এবার তখনই জেমস তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, কিন্তু জেমস তার ঘরে আসার আগেই চার্লস ফিওনার ঘরের দরজা বন্ধ করে খিল দিয়ে দেয়। ওদিকে জেমস তো বাইরে থেকে ধাক্কা দিতে থাকে, কিন্তু ভেতরে চার্লস ফিওনাকে কিস করতে থাকে এবং বলে যে আমাদের ব্যাপারেও জানতে পারলে কি হবে। ওদিকে জেমস বাইরে থেকে বুঝতে পারে যে ফিওনা ঘরের ভিতরই আছে, এবং সে বাইরে থেকে চেঁচাতে থাকে যে তুমি ঠিক করে বলো কি চাও, আমাকে ডিভোর্স দিতে চাও নাকি আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে চাও? চার্লস এদিকে তাকে বলে যে তুমি ওর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে, তবু আমার প্রথম স্ত্রী হবে না। ওদিকে জেমস তো চেঁচাতে থাকে যে তাড়াতাড়ি দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। কিন্তু ওদিকে চার্লস ফিওনাকে আদর করেই যাচ্ছিল। ফিওনা চেঁচিয়ে জেমসকে বলে যে তুমি বাগানে কি অপেক্ষা করো, আমি আসছি। জেমস বলে যে বাগান কেন, এটা আমারও ঘর, আর আমি আসতে পারবো না? জেমস দরজা খোলার চেষ্টা করতে থাকে এবং সে দরজা ভেঙেই ঢুকে পড়ে, কিন্তু ঢুকে সে কেবলমাত্র ফিওনাকেই দেখতে পায়। সে বলে যে তুমি এতক্ষণ কি করছিলে, দরজা খুলতে এতক্ষণ লাগে? ফিওনা বলে যে আসলে একটা ইঁদুর ছিল। জেমস বলে যে তাই, এবং সে তার ছুরিটা নিয়ে ফিওনার পাশে বিছানায় আঘাত করতে শুরু করে। জেমস ভেবেছিল যে সেখানে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে, কিন্তু সেখানে বালিশ ছাড়া আর কিছুই ছিল না, কারণ চার্লস ততক্ষণে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছিল। জেমস বলে যে এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে আমাকে সম্মান করে চলবে, ভাই কিন্তু বাড়ি এসে গেছে, এবার দেখো তোমার আমি কি করি। এবার তারা পরিবারের সবাই এক জায়গায় মিলিত হয়। জেমস সেরাকে দেখিয়ে বলে যে চার্লস, এটা আমার স্ত্রী। চার্লস বলে যে এটা যদি তোমার স্ত্রী হয় তাহলে ফিওনাকে। জেমস বলে যে দেখো, ফিওনার পরিবার আর অভিজাত পরিবার নেই, ও আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, তুমি একজন মুখ্যমন্ত্রী, ওর পরিবার আমাদের পরিবারের তুলনায় কিছুই না, তাই ওকে শুধু দ্বিতীয় স্ত্রী হিসাবেই মানতে পারবো। সেরা অভিজাত পরিবারের মেয়ে, ওই আমার প্রথম স্ত্রী হওয়ার যোগ্য। এবার সেরা চার্লসকে উপহার স্বরূপ একটা অত্যন্ত দামি বস্ত্র দেয়, যেটা কিনা খুবই রেয়ার। সে বলে চার্লস, এটা আমার বাবা তোমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছে। এবং সেরা ফিওনাকে পিন করে বলে যে কিছু লোক তো এসব ছুঁয়ে দেখারও ক্ষমতা রাখে না। চার্লস সেটা দেখে বলে যে বাহ, খুব ভালো, আমার মুখ মোছার জন্য এটা খুব কাজে আসবে, এবং সে সেটা একজন দাসীকে দিয়ে দেয়। সে বলে যে দামি হলেই সবসময় ভালো হবে, আমার পছন্দের হবে এমন না, আমার কাছে আরামদায়ক জিনিসই বেশি ভালো। এবং সে একটি সাধারণ রুমাল বার করে যাতে কিনা সুতোর কাজ করা ছিল। সে বলে যে এটা একটা খুব সাধারণ রুমাল, কিন্তু এটা আমার জন্য একজন নিজের হাতে বানিয়ে দিয়েছিল, সেই জন্যই এটা আমার খুব পছন্দের, এবং এটা ফিওনাই তার জন্য বানিয়ে দিয়েছিল। সেরা বলে যে হ্যাঁ 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 চার্লস, ঠিকই বলেছো ঠিকই বলেছো। চার্লস বলে যে আমি একজন মুখ্যমন্ত্রী, আমাকে নাম ধরে ডাকবে না, আমাকে সেইভাবেই সম্বোধন করবে। জেমস বলে ওঠে যে চার্লস, তুমি কি বলছো, সেরা তোমার বৌদি, আমি তোমার দাদা। চার্লস বলে যে আমি যতদূর জানি আমার দাদা 6 বছর আগেই মারা গেছিল, তা এত বছর পর সে ফিরে এলো কিভাবে? এটা কি মহারাজকে প্রতারণা করা নয়? এতদিন তুমি কোথায় ছিলে? জেমস বলে ওঠে চার্লস, তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো, আমি তোমার নিজের লোক।
চার্লস বলে যে তা ঠিক, কিন্তু আমি মুখ্যমন্ত্রী, সর্বসাধারণের নজর আমার দিকে। এখন সবাই যদি বলে যে আমি মহারাজকে প্রতারিত করেছি, তাহলে আমি কি করব? সেরা মনে মনে ভাবে যে ধ্যাত, আমি তো এখানে একটু শান্তি করে মজা করে থাকতে চেয়েছিলাম, আর এখন যদি চার্লসই আমাদের সাপোর্ট না করে তাহলে কি করে হবে? সে জনকে দেখিয়ে বলে যে চার্লস, ভুলে যেও না, জন কিন্তু এই বংশের একমাত্র বংশধর। তখনই বেলা চার্লসকে বলে যে চার্লস, তুমি আমাদের মুখ্যমন্ত্রী, তোমাদের এগেনস্টে বলা সাহস কারই বা আছে? চার্লস বলে যে লোকজন জানে জেমস মারা গেছে, লোকজন আমাদের উপর হাসবে, আমাদের নিচু হতে হবে। সবচেয়ে বড় কথা মা, তুমি কিন্তু তোমার পদমর্যাদা হারাবে। এই কথা শুনে বেলাও একটু ভড়কে যায় এবং জেমসকে বলে যে জেমস দেখো, লোকজন এখন কি বলবে না বলবে সেটা আমাদের ভাবতে হবে। এক কাজ করো, এখন সবাইকে বলার দরকার নেই যে চার্লসের ভাই ফিরে এসেছে। আমি বলবো যে আমার দূর সম্পর্কের একজন আত্মীয় এসেছে, আর তোমাদের আমি গেস্ট রুমে থাকারই ব্যবস্থা করছি, তারপর দেখা যাবে কি করা যায়। এবার তখনই জনের কান্নার আওয়াজ শোনা যায়। জেমস সেরাকে বলে যে দেখো তো গিয়ে জনের কি হলো। এবার আমরা জনকে দেখতে পাই। জো আর জুয়েল একটা পিন হুইল নিয়ে খেলা করছিল, কিন্তু তখনই সেখানে জন যায় এবং তাদের খেলনাটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। জো আর জুয়েল সেটা না দিলে সেই কান্নাকাটি শুরু করে দেয়। জুয়েল বলে যে এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি দেব না। তখনই সেরা সেখানে আসে এবং সেটা জুয়েলের হাত থেকে কেড়ে নিয়ে জনকে দিয়ে দেয়। সেরা বলে যে তোমরা ভাগ্যবান যে তোমরা জনের বন্ধু হতে পারছো, এবং সে জো ও জুয়েলকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফলে তারা কাঁদতে শুরু করে দেয়। সেরা বলে যে আমার ছেলে একমাত্র বৈধ সন্তান, আমি তো তোমাদের জায়গায় থাকলে নিজের আসল মা বাবাকে খোঁজার চেষ্টা করতাম, আর এই একটা খেলার জন্য এত কান্নাকাটির কি আছে, হ্যাঁ? এই বলে সে পিন হুইলটা পা দিয়ে বাড়িয়ে নষ্ট করে দেয়। এবার জো আর জুয়েল তো আরো কাঁদতে শুরু করে এবং তাদের কান্নার আওয়াজ শুনে বাকিরা সেখানে ছুটে আসে। জো আর জুয়েল চার্লসকে দেখেই বাবা বাবা বলে ছুটে যায় এবং বলে যে বাবা, এই মহিলাটা আমাদের খেলনা ভেঙে দিয়েছে। জেমস চেঁচিয়ে ওঠে যে ওরা কোন সাহসে চার্লসকে বাবা বলছে, না এটা কি হচ্ছে, ওরা কারা? জেমস জনকে বলে যে কেমন বাচ্চা তুমি, তুমি ওদের খেলনা কেড়ে নিচ্ছ। এই শুনে জন তো আবারও গলা ছেড়ে কাঁদতে শুরু করে দেয়, সে তো পুরোই স্পয়েলড একটা বাচ্চা ছিল। সেরা বলে যে আসলে ও তো একটা বাচ্চা, ও তো অন্যদের খেলা কেড়ে নেবেই, তাই না? চার্লস এই কথা শুনে আরো রেগে যায় এবং বলে যে তাই, তোমরা এইভাবে বাচ্চা মানুষ করো, কোনো শিক্ষা দীক্ষা নেই, জঘন্য। তোমাকে কি তোমার মা বাবাও এইরকম শিক্ষাই দিয়েছে? ফিওনা ছোট থেকে জো আর জুয়েলকে এত ভালোভাবে মানুষ করেছে, 3 বছর বয়স থেকে এটিকেট ম্যানার্স, বড়দের কিভাবে সম্মান করতে হয় সব শিখেছে। আর যদি কখনো এমন হয় তাহলে কিন্তু ভালো হবে না। জেমস বলে ওঠে যে চার্লস, ওরা তো অ্যাডপ্টেড বাচ্চা, ওদের স্কুলে পাঠানোর কি দরকার ছিল? ওরা তো আমাদের রক্তও না, এখানে একমাত্র জনই আমাদের বংশধর। চার্লস বলে যে রক্তের সম্পর্ক, তাহলে জো আর জুয়েল আরো অভিজাত রক্ত সম্পন্ন, কারণ ওরা আমার। কিন্তু তখনই ফিওনা তাকে থামিয়ে দেয়, তাকে ইশারা করে এই কথাটা বলতে বারণ করে। এবার ফিওনা ভেবেছিল যে জেমস যদি জানতে পারে যে এরা চার্লসের সন্তান, তাহলে এটা জেমস চার্লসের বিরুদ্ধে কাজে লাগাবে, তাকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করবে। তাই জন্য সবাইকে এই কথা না বলাই ভালো। কিন্তু ফিওনা বারণ করার ফলে চার্লস ভাবে যে ফিওনা, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে তুমি এটা স্বীকার করতেও চাও না যে ওরা আমার সন্তান? এবার তখনই বেলা এসে বলে যে আসলে ওরা অনাথ তো, আর ফিওনা এতদিন ওদের মানুষ করেছে, তাই ফিওনাকে ওরা নিজের মা আর চার্লসকে নিজেদের বাবা বলে জানে, তাই সত্যিটা বলে আমরা ওদের কষ্ট দিতে চাই না। চার্লস বলে যে সেরা, তুমি অন্যের সন্তানদের বুলি করো, তোমার ছেলে এতটুকু বয়সে এত হিংসুটে, এত অ্যারোগেন্ট, শাস্তি তো ওকে পেতেই হবে। এবং সেই জনকে সারা রাত নীল ডাউন হয়ে থাকা শাস্তি দেয়। জেমস বলে যে চার্লস, আমার ছেলে এত ছোট, ওকে এরকম শাস্তি দিও না। চার্লস বলে যে দেখো, তুমি যদি ছোট থেকে তোমার ছেলেকে সামলাতে না পারো, তাহলে তার প্রভাব কিন্তু আমাদের পরিবারের ওপরই পড়বে, তাই তোমার বিবেচনা বুদ্ধি কাজে লাগাও। জেমস সেরাকে বলে যে সব দোষ তোমার, তোমার জন্যই এমন হলো, তুমিও সারা রাত জনের সাথে নীল ডাউন হয়ে থাকবে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। জন আর সেরা তো শাস্তি স্বরূপ নীল ডাউন করেছিল। এবার জেমস সেখানে যায় এবং জনকে কোলে নিয়ে বলে যে ঠিক আছে বাবা, এখন কেউ দেখছে না, এখন একটু রেস্ট করো। ফলে সেরাও আরাম করতে যায়, কিন্তু জেমস তাকে বলে যে তুমি না, তোমার জন্যই সব হলো, তুমি এই শাস্তি ডিজার্ভ করো। চার্লস আমাদের উপর অসন্তুষ্ট হলে আমাদের কিন্তু বিশাল সমস্যা। সেরা বলে যে ওই দুটো বাচ্চা ছোট লোক, ওরা এই বাড়ির কেউ না, আমাদের বাড়ির একমাত্র বংশধর জন, সবকিছু ওরই পাওয়ার কথা।
জেমস বলে যে এখন এমন করো না, চার্লসকে আমাদের সন্তুষ্ট রাখতে হবে। সেরা বলে যে চার্লসকে তো আমরা সন্তুষ্ট রাখবো, কিন্তু ফিওনাকেও আমি ছাড়বো না, ওকে আমি দেখে নেব। এবার রাতের বেলা চার্লস তো ফিওনার ঘরে আসে এবং বলে যে তুমি আমাদের বাচ্চার জন্ম দিয়েছো, তোমার কি এটা স্বীকার করতেও লজ্জা লাগে? তুমি কি এখনো আমাকে এতটা পছন্দ করো? তুমি এখনো জেমসকে ভালোবাসো? ফিওনা বলে যে তা নয়। সে মনে মনে ভাবে যে এটা এতটাই লজ্জাজনক একটা ব্যাপার, সে কি করে সবার সামনে স্বীকার করবে যে সে তার দেওরকে ভালোবাসে। চার্লস বলে চলে যে জেমস কিন্তু তোমাকে ভালোবাসে না, তুমি যতই চেষ্টা করো ওর মন জিততে পারবে না। এই বলে চার্লস ফিওনাকে কিস করতে যায়, কিন্তু ফিওনা তাকে ঠেলা মেরে সরিয়ে দেয়। চার্লস রেগে গিয়ে বলে যে তুমি আমাকে সরিয়ে দিলে, তুমি জো আর জুয়েলকে দেখতে চাও না? ফিওনা বলে যে মানে, ওরা আমার সন্তান, ওদের দেখার জন্য আমার কারোর পারমিশন লাগবে না। চার্লস বলে যে কিন্তু আমি মুখ্যমন্ত্রী, তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু ওদের দূরে পাঠিয়ে দেব। ওরা বলে যে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? চার্লস বলে যে তুমি যদি ওদের কাছে রাখতে চাও তাহলে আমার সাথে ভালোভাবে থাকবে, আমাকে সন্তুষ্ট রাখবে, তাহলেই ওদের কাছে পাবে। ফলে ফিওনা চার্লসকে কিস করতে বাধ্য হয়, মানে পুরোই 50 শেডস অফ গ্রে এর মতো সম্পর্ক তাদের। চার্লস তাকে জড়িয়ে ধরে বলে যে ফিওনা, যেভাবে হোক আমি তোমাকে আমার কাছেই রাখবো। এবার আমরা পর দিনের দৃশ্য দেখতে পাই। জো আর জুয়েলের সাথে জনকেও এবার স্কুলে পাঠানো হচ্ছিল। এই যে জো আর জুয়েল এই বংশের সন্তান না হয়েও সেই স্ট্যাটাস পাচ্ছে, আর আমার ছেলেকে সবাই অবৈধ সন্তান ভাবছে, এটা কিন্তু হতেই পারে না। জেমস বলে যে চলো আমরা চার্লসের সাথে কথা বলি, এবং তারা চার্লসের কাছে যায়। কিন্তু ওইদিকে আমরা দেখতে পাই চার্লস এবং ফিওনা তখন একই সাথে ছিল, এবং চার্লস ফিওনার পিঠে একটা গোলাপের ট্যাটু করছিল। চার্লস বলে যে গোলাপ আমার খুব পছন্দের ফুল, তাই এই গোলাপটা তোমার জন্য। এবং সে ফিওনা ট্যাটুতে কিস করে বলে যে ফিওনা তুমি আমার। ফিওনা বলে যে ছাড়ো, দিনের বেলা এসব করো না, কিন্তু চার্লস তাকে ছাড়তেই চায় না। এবার তখনই জেমস সেখানে চলে আসে এবং চার্লসকে ডাকতে থাকে। চার্লস সেই অবস্থাতেই বলে ভেতরে এসো, এবং ফিওনা তাড়াতাড়ি করে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। জেমস চার্লসকে বলে যে তুমি কি পড়াশোনা করছিলে? চার্লস টেবিলের নিচ থেকে ফিওনার গালে হাত দিয়ে বলে যে হ্যাঁ, আমি তো পড়তে খুবই ভালোবাসি। জেমস বলে যে তুমি এত ট্যালেন্টেড তাও তুমি সিঙ্গেল। সেরা বলে যে সত্যিই তো, তুমি যে মেয়েকে ভালোবাসবে সে খুবই লাকি হবে। চার্লস বলে যে তাই, কিন্তু কেউ কেউ তো তা মনেই করে না। তুমি বলো তুমি কি বলতে এসেছো? জেমস বলে যে দেখো, আমি তোমার নিজের ভাই, আমি যে ফিরে এসেছি সেটা কিন্তু এবার সবাইকে জানিয়ে দেওয়া দরকার। সত্যি বলতে আমার তেমন কিছু না, কিন্তু জনকে এরকম পরিচয়হীন ভাবে থাকতে দেখে আমার ভালো লাগে না। সবাই ভাবছে ও হয়তো কারো অবৈধ সন্তান, কিন্তু ওই ছোট লোক দুটো সবার আদর পাচ্ছে, এটা আমার একদম ভাল লাগছে না। চার্লস এই কথা শুনে রাগে ফুঁসতে থাকে, কিন্তু ফিওনা নিচের থেকে তার হাত ধরে বলে যে রাগ করো না। চার্লস বলে যে তুমি ছোট লোক কাদের বললে? জেমস বলে যে কেন, যাদের তুমি অ্যাডাপ্ট করেছো তাদের। যতই হোক ওরা তো তোমার নিজের সন্তান না। জনও এখন স্কুলে যাচ্ছে, লোকজন জনকে বুলি করছে। সেরা বলে যে হ্যাঁ দেখো, জন তো এই বংশের একমাত্র সন্তান, ওর সাথে এমন হওয়া তো অন্যায়, তাই না? চার্লস বলে যে ঠিক আছে, আমি তাহলে সবাইকে জানিয়ে দেবো যে তুমি ফিরে এসেছো, এবং ফিওনা কিন্তু তোমার প্রথম স্ত্রী। সুতরাং সেই অর্থে দেখতে গেলে সেরার সাথে তোমার কোনোদিন বৈধভাবে বিয়েই হয়নি, তাই জন কিন্তু তোমাদের অবৈধ সন্তানেরই মর্যাদা পাবে। আর সেরা, তুমি জেমসের সাথে পালিয়েছিলে, বড়জোর তুমি ওর উপপত্নী হতে পারবে, তার চেয়ে বেশি কিছু কিন্তু পারবে না। জেমস বলে ওঠে যে না না, আমি সেরাকেই ভালোবাসি, মা জোর করে আমার সাথে ফিওনার বিয়ে দিয়েছিল, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। চার্লস নিচে থেকে ফিওনার গাল ধরে বলে যে ডিভোর্স দিয়ে দেবে? যে স্ত্রী তোমার অনুপস্থিতিতে এতদিন সবকিছু সামলালো, সবাইকে দেখভাল করলো, তাকে তুমি ডিভোর্স দিয়ে সেরাকে বিয়ে করবে? তাতে লোকজন কি আমাদের ব্যাপারে ভালো কিছু বলবে? আমার কেরিয়ার কিন্তু তাতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। জেমস বলে ওঠে যে না না না, তোমার কেরিয়ারের ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা করব না। ঠিক আছে, আমরা তাহলে অন্য উপায় দেখছি। এই বলে জেমস ও সেরা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জেমসের নজর যায় চার্লসের টেবিলের দিকে। চার্লসের টেবিলের তলা দিয়ে ফিওনার জামার একটা কোণা দেখা যাচ্ছিল। জেমস বলতে চায় যে তোমার টেবিলের তলায় কি আছে, এবং সেই টেবিল ক্লথটি তুলে দেখতে যায়, কিন্তু চার্লস তাকে থামিয়ে দিয়ে চলে যেতে বলে। জেমসও চার্লসকে প্রাইভেসি দেওয়ার জন্য সেখান থেকে দরজা বন্ধ করে চলে যায়। এবার ফিওনা বেরিয়ে এসে বলে যে চার্লস, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, জেমস আমাদের দেখে ফেললে কি হতো বলো? চার্লস বলে যে এখন তো জেমস এসে গেছে, আমাদের এইভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে।
আমি ওর সাথে প্রথমে খুব একটা খুশি হইনি, কিন্তু এখন তো এটা আমার বেশ ভালোই লাগছে। ওদিকে আমরা জেমস এবং সেরাকে কথা বলতে দেখতে পাই। সেরা বলে যে ও কি কোনো চাকরানির সাথে সম্পর্ক করছে নাকি। জেমস বলে যে কি জানি, চার্লস তো কোনোদিন কোনো মহিলার প্রতি ইন্টারেস্টেডই ছিল না, আবার টেবিলের তলায় কাউকে লুকিয়ে রেখেছে, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। সিরা বলে যে যাই হোক না কেন, ও যার সাথে প্রেম করছে আমরা যদি তাকে খুঁজে বার করতে পারি তাহলে হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে, হয়তো আমাদের হয়ে চার্লসের কাছে কথা বলতে পারবে। জেমস বলে যে কিন্তু বাড়িতে এত কর্মচারী, আমরা কিভাবে বুঝবো চার্লস কার সাথে প্রেম করছে। এবার তখনই সেখান দিয়ে ফিওনা পাস করে এবং সেরা খেয়াল করে যে ফিওনার গলায় একটা হিকির দাগ। সেরা বলে যে দেখলে দেখলে ওর গলায় দাগটা দেখলে, ও না এতদিন বিধবা, ও তো একা ছিল। আর ওর তো সবসময় ফ্লার্ট করারও অভ্যাস, নিশ্চয়ই এতদিনে ও কোনো প্রেমিক জুটিয়েছে, ও কারোর সাথে পরকিয়া করছে। এবার জেমস ভাবে যে প্রথম দিন দরজা খুলতে ফিওনার কিন্তু বেশ দেরি হয়েছিল, তার মানে ওই দিন হয়তো সে দরজা বন্ধ করে কারোর সাথে প্রেম করছিল। জেমস রেগে গিয়ে বলে যে হ্যাঁ রে শয়তানি, দাঁড়া তোকে হাতে নাতে ধরবো। সেরা বলে যে তুমি এত রাগ করছো কেন, ওকে কিন্তু বুঝতে দিলে হবে না যে আমরা জেনে গেছি, আগে আমাদের প্রমাণ খুঁজে বার করতে হবে। জেমস বলে যে ঠিক বলেছো, প্রমাণ পেলেই ওকে ডিভোর্স দিতে আমাদের সুবিধা হবে। অন্যদিকে আমরা জুয়েল এবং জনকে দেখতে পাই। জো এবং জুয়েলের বল কেড়ে নেয় এবং তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যে দেবো না তোমাদের বল। আমার মাকে আমি বলতে শুনেছি যে তোমরা ছোট লোক, তোমাদের কোনো মা বাবা নেই। জো বলে যে আমরা ছোট লোক না, আমাদের মা বাবা আছে, আমার মা ফিওনা। এবার এইসব ঝামেলা সেরা এবং জেমস শুনতে পায় এবং তারা এসে বলে যে কি বললে, তোমরা তো অনাথ, তোমাদের তো অ্যাডপ্ট করা হয়েছে তাই না। জো বলে যে না, আমরা অ্যাডপ্টেড না, ফিওনা আমাদের আসল মা। সেরা এবং জেমস বলে যে চলো তো এক্ষুনি ফিওনাকে কনফ্রন্ট করা দরকার, কার না কার সন্তানের জন্ম দিয়েছে, জানা গেলে ওকে অন্তত ডিভোর্সটা দেওয়া সহজ হবে। এবং তারা ফিওনার ঘরের সামনে আসে। এবার তখনই ফিওনা ঘরে ঢুকছিল এবং তার পিঠে প্রচন্ড ব্যথা ছিল, তাই তার দাসী ডেজি তাকে বলে যে ম্যাডাম সামলে, যবে থেকে আপনার বাচ্চা হয়েছে আপনি কিন্তু খুবই পিঠের ব্যথায় ভুগছেন, আপনি বিশ্রাম নেবেন চলুন। এবার এই কথা শুনে সেরা আর জেমস তো শিওর হয়ে যায় যে তার মানে এই বাচ্চাগুলো অ্যাডপ্টেড না, এরা ফিওনার সন্তান। সেরা বলে যে বাচ্চাগুলো আগের দিন চার্লসকে বাবা বলে ডেকেছিল, এমন না তো যে চার্লস আর ফিওনার সন্তান ওরা। জেমস বলে যে ধ্যাৎ কি বলছো, চার্লস এরকম না, এই বাচ্চা দুটো নিশ্চয়ই ফিওনা আর অন্য কোনো পুরুষের সন্তান। নির্লজ্জ, জেমসকে বাবা বলে ডাকা। এবং সে বাচ্চাগুলিকে টানতে টানতে ফিওনার ঘরের সামনে নিয়ে আসে। সেরা বলে যে ফিওনা, আমরা তোমার সব সত্যি জেনে গেছি, এবার তোমার কি হবে। জেমস বলে যে অসভ্য, সত্যি করে বলো ওদের বাবাকে। ফিওনা বলে যে তোমাদের কে বললো আমি ওদের জন্ম দিয়েছি। জেমস বলে যে ওরাই বললো, তাছাড়া তোমার মেয়েকেও আমরা একটু আগে বলতে শুনেছি। ফিওনা বলে যে আসলে ডেজি বলতে চেয়েছে যে ছোটবেলা থেকে আমি ওদের সামলাচ্ছি, বাড়ির সব কিছু সামলাচ্ছি, তাই করতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তাছাড়া ওদের আমি একদম জন্ম থেকে মানুষ করেছি, তাই জন্য ওরা আমাকেই মা বলে চেনে, কারণ আমি ওদের শিখিয়েছি যে ওরা আমার সন্তান। জেমস বলে যে কি, তুমি এখনো মিথ্যা কথা বলছো, এবং সে বাচ্চাদের মারতে যায়। ফিওনা তাদের আটকাতে গেলে সেরা ফিওনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে চার্লস আসে এবং বলে যে থামো, এবং জো আর জুয়েল চার্লসকে গিয়ে জড়িয়ে ধরে, বলে যে বাবা আমাদের বাঁচাও। জেমস বলে ওঠে যে চার্লস, ফিওনা একটা নির্লজ্জ মহিলা, ওর কোনো প্রেমিকের সাথে সম্পর্ক করে ওই বাচ্চাগুলোর জন্ম দিয়েছে। চার্লস বলে যে ওর প্রেমিকের সাথে সম্পর্ক, তুমি কি জানো এই বাচ্চাগুলোর বাবাকে? তখনই ফিওনা বলে ওঠে যে জেমস, এত বছর আমি তোমার পরিবারের খেয়াল রাখলাম, আর তুমি এতদিন পর ফিরে এসে আমাকে অপমান করছো, আমার চরিত্র নিয়ে টানাটানি করছো। যাই করো না কেন বাচ্চাদের এর মধ্যে টেনো না। আমি জানি তুমি আমাকে বাড়ি থেকে তাড়াতে চাও, তাই বলে এতটাও নিচে নেমো না। চার্লস বলে যে বাচ্চাদের আগে ভেতরে নিয়ে যাও। চার্লস জেমসকে বলে যে তুমি ফিওনাকে মিথ্যে অপবাদ দিচ্ছ যাতে তুমি ডিভোর্স পাও, তাই তো? জেমস বলে যে না, ফিওনাই মিথ্যাবাদী। এবার ততক্ষণে বেলাও সেখানে চলে আসে এবং বলে যে এত গন্ডগোল কিসে, কি হচ্ছে? জেমস বলে যে মা, তুমি ঠিক সময় এসেছো, ফিওনা কারোর সাথে অ্যাফেয়ার করছে, তুমি এতদিন এই বাড়িতে আছো, তুমি তো নিশ্চয়ই কিছু একটা জানো, বলো আমাদের সেটা কে। বেলা বলে যে কিসের অ্যাফেয়ার, কি আজে বাজে বকছো। সেরা বলে যে না মা, সত্যি বলছি, ওই বাচ্চাগুলো ওর এই পরকীয়ারই ফলাফল। বেলা তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমার পরিবারের সম্বন্ধে একদম আজে বাজে কথা বলবে না।
বেশি বললে এখনই কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। জেমস, এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাও। এবার তারা তো চলে যায়। বেলা ফিওনাকে সাইডে ডেকে বলে যে তোমার বর কিন্তু এবার ফিরে এসেছে, এবার অন্তত চার্লসের সাথে আর এত চিপকে থেকো না। ফিওনা বলে যে এটা না আপনি আপনার ছেলেকে বলুন, তাহলে লাভ হবে। বেলা মুখ বিকিয়ে বলে যে চুপ মুখ পুরি, আমার ছেলে তোকে মোটেই ভালোবাসে না, ওর তাড়াতাড়ি আমি অন্য জায়গায় বিয়ে দেব। নিজের জায়গাটা ভুলে যাস না, আর ওকে সিরিয়াস করার একদম চেষ্টা করবি না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। এবার তখনই চার্লস বাইরে আসে এবং ফিওনার হাত ধরে বলে যে মা, তুমি আমাকে নেশাগ্রস্ত করে ফিওনার সাথে মিলিত হতে বাধ্য করেছিলে, এখন তুমি চাইলেই আমরা আলাদা হব না। বেলা বলে যে দেখো, এটা আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার সাথে তোমার ভাইয়ের বউয়ের সম্পর্ক, এটা কিন্তু সমাজ ভালো চোখে দেখবে না। চার্লস বলে যে তাহলে তো সেটার জন্য তুমিও সমানভাবে দায়ী, তাই না? তাছাড়া আমরা জানতাম যে জেমস মারা গেছে, তাই আমরা মিলিত হয়েছি, এতে আমাদের কোনো দোষ আছে বলে আমি দেখি না। বেলা বলে যে ফিওনা, তুমি তো বুদ্ধিমতী, তুমি চার্লসের ভালো চাও, আশা করি তুমি বুঝবে কি করা উচিত। এবার সে সেখান থেকে চলে যায়। চার্লস ফিওনার হাত ধরতে গেলে ফিওনা হাত ছাড়িয়ে নেয়। চার্লস বলে যে কেন বৌদি, তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাও? ফিওনা ভাবে যে চার্লস তো এমনিও মুখ্যমন্ত্রী, ও আমাকে কখনোই পুরোপুরি স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবে না। তাছাড়া ও আমাকে ভালোবাসে না, ও বাধ্য হয়েছে এসব করতে। চার্লস তাকে বলে যে ফিওনা, তুমি কিন্তু আমাকে ছাড়তে পারবে না, আমি জেমসের কাছে তোমাকে ফিরিয়ে দেব না। ফিওনা তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে ভাবে যে চার্লস, তুমি কি কেবলমাত্র আমার জন্য পজিটিভ তাই এমন করছো? অন্য কাউকে পেলেই তো তুমি আমাকে ভুলে যাবে। এবার অপরদিকে আমরা সেরা এবং জেমসকে দেখতে পাই। জেমস তো রাগে ফুঁসছিল। সেরা বলে যে তোমার ভাই আর মা তো আমাদের কথাই শুনলো না, বলে কিনা আমরা মিথ্যা বলছি। জেমস বলে যে আমি খুঁজে বার করবোই ফিওনার সাথে কার সম্পর্ক আছে। এবার আমরা পরের দিন তাদের পরিবারের খাওয়ার টেবিলের দৃশ্য দেখতে পাই। সেখানে খেতে খেতে চার্লস টেবিলের তলা দিয়ে ফিওনার পায়ে পা ঘষছিল। ফিওনার কান তো লজ্জায় লাল হয়ে ওঠে। জেমস চপস্টিক পড়ে যাওয়ার বাহানায় টেবিলের তলায় দেখতে যায়, কিন্তু কিছু বুঝতে পারে না। ওদিকে চার্লস তো দুষ্টুমি করেই যাচ্ছিল। বেলা তখনই বলে ওঠে যে ফিওনা, কি ব্যাপার, তোমার চোখ মুখ এমন লাল কেন? দেখো তোমার থেকে যেন অন্য কারো শরীর খারাপ না হয়। ফিওনা উঠে পড়ে বলে যে হ্যাঁ মা, ঠিকই বলেছেন, আমার শরীরটা একটু খারাপ, আমি তাড়াতাড়ি উঠে পড়ি। আর ফিওনা বাইরে বেরিয়ে গেলেও চার্লস হঠাৎই পিছন থেকে তার মুখ চেপে ধরে এবং তাকে বাগানের দিকে সরিয়ে নেয়। ওদিকে ফিওনাকে হাতে নাতে ধরবে জেমস আর সেরাও তাকে ফলো করছিল, তবে তারা ফিওনাকে খুঁজতে অন্যদিকে চলে যায়। ওদিকে চার্লস ফিওনাকে বলে যে আমার কিন্তু কোনো লজ্জা নেই, আমার কথা শোনো, না হলে কিন্তু ভালো হবে না। এবং সে সেখানেই ফিওনার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। ফিওনা বলে যে ছাড়ো, আমরা বাগানে। চার্লস বলে যে আমি তো বলেইছি আমার কোনো লজ্জা নেই। সে ফিওনার মুখে একটি গোলাপ দিয়ে বলে যে তোমার যদি এত ভয় করে তাহলে এটা নাও, যাতে তোমার আওয়াজ কেউ শুনতে না পায়। এবার তারা রোম্যান্স করছিল, তখনই তারা জেমসের আওয়াজ শুনতে পায়। যে কোথায় গেল ফিওনা, কোন দিকে গেল, এক্ষুনি তো ওকে এখানেই দেখলাম। এবার সেরা তখনই ঝোপের আড়ালে কাউকে দেখতে পায় এবং সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। জেমস বলে যে ওরা নিশ্চয়ই আমাদের দেখতে পেয়ে সরে গেছে। সেরা বলে যে নিশ্চয়ই ছেলেটা এই ম্যানশনেরই কেউ হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, দুদিন পর মায়ের জন্মদিন, ওই দিন আমরা ওকে হাতে নাতে ওর প্রেমিকের সাথে ধরবো। এবার আমরা বেলার জন্মদিনের দৃশ্য দেখতে পাই। সেদিন রাজকুমারী অ্যাঞ্জেলাও ফিওনার বাড়িতে আসে বেলাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। অ্যাঞ্জেলা বলে যে চার্লস আমার বাবার খুবই ঘনিষ্ঠ, তাই জন্যই তো আমি আপনার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাতে এলাম। এবার অ্যাঞ্জেলা তো চার্লসের সাথে খুব ঘনিষ্ঠ ব্যবহার করছিল। সে বলে যে চার্লস, আমাকে কেমন লাগছে বলো, আমি তোমার জন্যই সেজে এসেছি। বেলা বলে যে উফ, এর সাথে চার্লসকে দারুণ মানাবে, একে তো এত বড় বংশের মেয়ে, একমাত্র ওই চার্লসের যোগ্য। এবার ফিওনার তো তা দেখে একটু কষ্টই হয়। সে ভাবে যে আমি তো জানতামই একদিন চার্লসের বিয়ে হবে অন্য কারোর সাথে, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? বেলা বলে যে চার্লস, তুমি বরং রাজকুমারীকে আশপাশটা ঘুরে দেখাও। চার্লস তখনই বলে ওঠে যে না, এটা ঠিক হবে না, আমি একজন ছেলে এবং রাজকুমারী একটি মেয়ে, আমরা দুজন এইভাবে একা ঘুরবো সেটা ভালো দেখায় না, বরং ফিওনাই ওকে ঘুরে দেখাক। অ্যাঞ্জেলা বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। চার্লস বলে যে আমাকে অন্য গেস্টদের অ্যাটেন্ড করতে হবে, আমি চললাম। এবার অ্যাঞ্জেলা এদিক ওদিক দেখতে দেখতে বলে যে কি জঘন্য বাড়ি, এসব দেখে আমি কি করব, এই আমাকে এক্ষুনি চার্লসের কাছে নিয়ে চলো।
ফিওনা বলে যে চার্লস তো পুরুষ গেস্টদের অ্যাটেন্ড করছে, আমি রাজকুমারী, ওকে এখানে আনলে সেটা অশোভন দেখায়। অ্যাঞ্জেলা বলে যে তুমি কে হে আমাকে শেখানো, তুমি একটা বিধবা, তোমার পরিবার তো এখন ভিখারি হয়ে গেছে, তোমার এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, আমাকে এক্ষুনি চার্লসের কাছে নিয়ে চলো। ফিওনা বলে যে অ্যাঞ্জেলা, তোমার যদি চার্লসের সাথে বিয়ে হয়ও তাহলেও আমি তোমার বৌদিই থাকবো, সম্মানে তোমার থেকে বড়ই থাকবো, তাই আমি বিধবা হই আর যাই হই, তোমাকে কিন্তু আমার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। অ্যাঞ্জেলা বলে যে তুমি একটা বিধবা হয়ে আমাকে শিক্ষা দিচ্ছ? শোনো, আমি আর চার্লস হলাম পারফেক্ট ম্যাচ, আমি ওর বউ হয়ে এই বাড়িতে আসবো, তখন তোমাকে আমার ইচ্ছে মতোই সবকিছু করতে হবে, তখন তোমাকে আমি চাকরানি করে রাখবো। এই বলে অ্যাঞ্জেলা সেখান থেকে চলে যায়। ফিওনা মনে মনে ভাবে যে চার্লস, তুমি কি ইচ্ছা করে অ্যাঞ্জেলার সাথে মিলিত হয়ে আমাকে বুলি করছো? কিন্তু তখনই চার্লস পিছন থেকে এসে ফিওনাকে জড়িয়ে ধরে। চার্লস বলে যে কি ব্যাপার, তুমি কি অ্যাঞ্জেলাকে হিংসা করছো নাকি? ফিওনা সাথে সাথে তাকে সরিয়ে বলে যে কি করছো এটা, এত লোক আছে আজকে বাড়িতে, যে কেউ দেখে ফেলতে পারে। চার্লস বলে যে দেখে ফেললে ফেলবে, এবং সেই ফিওনার হাত ধরে। কিন্তু তখনই ফিওনার এক দাসী তাকে এসে বলে যে ফিওনার সাথে একজন অডিটর দেখা করতে এসেছে। এবার ফিওনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সেরাকে দেখতে পাই, সে একটি দাসীর সাহায্যে ফিওনার খাবারে উত্তেজনামূলক ওষুধ মিশিয়ে দেয়, যাতে ফিওনা তার প্রেমিকের সাথে মিলিত হতে বাধ্য হয় এবং তাকে হাতে নাতে ধরা যায়। এবার ফিওনা তো অডিটরকে হিসাব করতে সাহায্য করছিল, তখনই দাসীটি তাকে স্যুপটি দেয় এবং ফিওনা কিছু খেয়াল না করে স্যুপটা খেয়ে নেয় এবং তারপরেই ওষুধের কাজ শুরু হয়ে যায়। ফিওনার অস্বস্তি হতে শুরু করে, সে বারবার চার্লসের নাম নিতে থাকে, তার শরীর গরম হতে শুরু করে এবং সে চারিদিকে শুধু চার্লসেরই মুখ দেখতে পায়। এমন সময় সে সিঁড়িতে পা পিছলে পড়ে যাচ্ছিল এবং চার্লসই তাকে ধরে নেয়। সে চার্লসকে দেখে প্রচন্ড খুশি হয় এবং জড়িয়ে ধরে। চার্লস ভাবে যে আজ হঠাৎ ফিওনার এমন কি হলো। ওদিকে সেরা এবং জেমস তো ফিওনাকে ফলো করার চেষ্টা করছিল যে ফিওনা কার সাথে দেখা করতে যায়, কিন্তু তারা দেখতে পায় না যে ফিওনা কার সাথে। চার্লস তো বুঝতে পারে যে ফিওনার উপর কোনো ড্রাগের প্রভাব হয়েছে, সে ফিওনাকে কোলে নিয়ে চলে যায়। সেরা এবং জেমস তাদের ফলো করে যে ফিওনাকে হাতে নাতে ধরতে হবে। তারা দেখে যে একটা ঘরে ফিওনা ঢুকে গেল। সেরা এবং জেমস ঠিক করে যে তার শাশুড়ি সমেত সবাইকে ডেকে আনা এখানে দরকার, যাতে সবাই নিজের চোখেই দেখতে পায় যে এখানে ফিওনা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত হচ্ছে। এবং তারা তার শাশুড়ি বেলা এবং বাকি যারা সেখানে আমন্ত্রিত ছিল সবাইকেই নিয়ে আসে। এবার তারা সেই ঘরের সামনে আসে যেখানে কিনা চার্লস আর ফিওনা ছিল। লোকজন সমালোচনা করতে থাকে যে দিনে দুপুরে এসব আবার কি নোংরাম হচ্ছে, এদের তো শাস্তি পাওয়া দরকার, এবং তারা দরজা খুলে সেই ঘরে ঢুকে পড়ে। কিন্তু খাটের চারপাশে একটা পর্দা দেওয়া ছিল, তাই তারা প্রথমে দেখতে পায় না সেখানে কে আছে। এবার বেলা তো মাটিতে পড়ে থাকা জামা কাপড় দেখেই বুঝতে পারে যেখানে কারা আছে। সিরা বলে যে মা, তাড়াতাড়ি দেখো এখানে কারা আছে। এবার পর্দা সরালে দেখা যায় যে সেখানে চাঁদ। আর ফিওনা ততক্ষণে লেপের ভিতরে মুখ লুকিয়ে নিয়েছিল। জেমস বলে যে চার্লস, তোমার সাথে থাকা এই মহিলাটা কে? এবার সবাই আলোচনা করতে থাকে যে চার্লস, যাকে কিনা কোনো মেয়ে পটাতে পারে না, সে কিনা দিনে দুপুরে একজন মহিলার সাথে। নিশ্চয়ই এই মহিলা ভীষণ সুন্দরী, তাই জন্যই তো মন্ত্রী তার প্রেমে পড়ে গেল। চার্লস ফিওনার হাত ধরে বলে যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। জেমস সেটাকে বলে যে আমরা তো ফিওনাকে ধরার চেষ্টা করছিলাম, হঠাৎ আমরা চার্লসের রুমে কি করে চলে এলাম? সিরা বলে যে এক সেকেন্ড, ওই মহিলাটাই ফিওনা না তো? এবার জেমস চার্লসের বিছানার দিকে এগিয়ে যায় এবং লেপটা সরাতে যায়। চার্লস তাকে বলে যে তুমি এটা কি করতে চাইছো? এবার জেমস সঙ্গে সঙ্গে লেপ ছেড়ে দেয়। চার্লস বলে যে আমি কি করছি না করছি আমার প্রেমিকার সাথে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমরা এরকম অসভ্যের মতো কারোর ঘরে ঢুকে পড়তে পারো না, তোমাদের সবাইকে আমি দেখে নেব, তোমাদের কি কোনো ম্যানার্স নেই? এবার সবাই তো সেরা আর জেমসকে দোষারোপ করতে থাকে যে তোমরাই তো আমাকে এখানে ডেকে আনলে, তোমরা কি তাহলে মন্ত্রী মশাইয়ের রেপুটেশন খারাপ করতে চাইছো? তোমরাই আসলে অসভ্য। এবার ফিওনা ততক্ষণে বুঝতে পারে যে সে যে স্যুপটা খেয়েছিল তার মানে সেটার মধ্যেই কিছু গন্ডগোল ছিল। বেলা বলে যে সবাই হলে চলো, এখানে আর কারোর থাকার কোনো দরকার নেই। জেমস বলে যে মা, চার্লসের একজন প্রেমিকা আছে, আমাদের কি উচিত না তার সাথে পরিচয় করা? চার্লস বলে যে আচ্ছা, এখন কি প্রেমিকার জন্য তোমাদের কাছে আমাকে রিপোর্ট দিতে হবে? তোমাদের জন্য আজ এত বড় একটা ঝামেলা হতে যাচ্ছিল, তোমাদেরকে কিন্তু আমি বাড়ি থেকেই বার করে দেবো।
তুমি আমার দাদা, সেই পরিচয় কিন্তু আমি কারোর কাছে দেব না। জেমস বলে যে না না, আমারই ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। এবং সে সেরাকে চড় মেরে বলে যে সব দোষ তোমার, তোমার জন্যই এমন হলো। সেরা সবার কাছে ক্ষমা চায় এবং বেলা তাদের সবাইকে নিয়ে চলে যায়। সবাই চলে গেলে ফিওনা এবং চার্লস পোশাক পরে বেরিয়ে আসে। বেলা ফিওনাকে ঠাস করে এক চড় মারতে যায়, কিন্তু চার্লস তার হাত ধরে নেয়। বেলা বলে যে আমি জানতাম এটা তুমি, লজ্জা করে না তোমার ওকে সিডিউস করতে? তুমি কি ভুলে গেছো তুমি ওর বৌদি? চার্লস বলে যে কেন মা, এটা তোমার আগে মনে হয়নি? বেলা বলে যে দেখো, এরকম চলতে থাকলে কিন্তু সবাই সবকিছু জেনে যাবে, তোমার আর কোনো সম্মান থাকবে না, চার্লস এই মুখ পুড়িয়ে তোমাকে ধ্বংস করবে। ফিওনা বলে যে কিন্তু মা, আপনিই কিন্তু প্রথমে আমাকে আর চার্লসকে মিলিত হতে বাধ্য করেছিলেন। চার্লসের যদি সম্মানহানি হয় তাতে সবচেয়ে বেশি দায়ী আপনিই থাকবেন। বেলা বলে যে কি, তোমার এত সাহস আমার মুখে মুখে তর্ক? চার্লস, তুমি যদি আমাকে মা মানো তাহলে ওকে আজ ছেড়ে দেবে। বেলা মনে মনে ভাবে যে যে করে হোক এবার চার্লসের একটা বিয়ে দিতে হবে, তাহলেই ওদের আলাদা করা সম্ভব। চার্লস ফিওনাকে বলে যে কি ব্যাপার, তুমি কি সত্যিই আমাকে এবার ছেড়ে দেবে? যদিও সেই সিদ্ধান্তটা তোমার হাতে নেই। তখনই একজন কর্মচারী এসে বলে যে রাজকুমারী অ্যাঞ্জেলা চার্লসকে খুঁজছে। চার্লস কর্মচারীকে বলে যে ওনাকে গিয়ে বলো আমার একজন প্রেমিকা আছে, তাই আর ওনাকে কোনো চেষ্টা করতে হবে না। অপরদিকে আমরা সিরাকে দেখতে পাই। সে জেমসকে মারতে মারতে বলে যে তুমি আমাকে সবার সামনে মারলে কেন? জেমস বলে যে তোমার জন্যই আজ আমরা ফেঁসে যাচ্ছিলাম, ফিওনাকে ফাঁসাতে গিয়ে আমাদেরই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। সিরা বলে যে কিন্তু এমন না তো যে ওই মহিলাটাই ফিওনা। জেমস বলে যে দেখ, আমার ভাই মুখ্যমন্ত্রী, ওর কি আর মেয়ের অভাব আছে নাকি যে ফিওনার সাথে প্রেম করবে? অপরদিকে আমরা ফিওনাকে দেখতে পাই যে সবার খাবার দাবারের খেয়াল রাখছিল। হঠাৎই আবার তার কোমরের ব্যথাটা চাড়া দিয়ে ওঠে। সে ভাবে যে আজকাল হঠাৎ হঠাৎই এত দুর্বল লাগে, আর তার মধ্যে ওজনও কমে যাচ্ছে, একটু আরাম করতে পারলে ভালো হতো। কিন্তু তখনই সেখানে চার্লস এসে তার চোখে চাপা দিয়ে ধরে। ফিওনা বলে যে কি করছো তুমি, এটা ফ্রন্ট হল, কেউ দেখে নিলে কি হবে বলো তো? চার্লস তাকে জড়িয়ে ধরে বলে যে ফিওনা, একটু আগেই তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, এখন আবার এমন করছো কেন? ফিওনা চার্লসের হাতে কিস করে বলে যে এবার ঠিক আছে, এবার যাও। চার্লস বলে যে না, এইটুকুতে কিছু হবে না। ফিওনা বলে যে আচ্ছা, তুমি কি সত্যি আমাকে প্রেমিকা মনে করো? চার্লস বলে যে তুমি গেস করো কি মনে করি। এবার তখনই সেখানে অ্যাঞ্জেলা আসে। ফিওনা তাড়াতাড়ি চার্লসকে লুকিয়ে দেয়। অ্যাঞ্জেলা বলে যে ফিওনা, তুমি এখানে কি করছো? ফিওনা বলে যে এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানেই থাকতে পারি, তুমি এখানে কি করছো? অ্যাঞ্জেলা বলে যে আমি একটা জিনিস ফেলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। এবার অ্যাঞ্জেলা ফিওনাকে জিজ্ঞাসা করে যে আমি শুনলাম চার্লসের নাকি একজন প্রেমিকা আছে, তা তুমি তো এত বছর এই বাড়িতে আছো, তুমি জানো সেটা কি? ওদিকে চার্লস তো আড়াল থেকে ফিওনার কোমরে হাত দিচ্ছিল। ফিওনা অ্যাঞ্জেলাকে বলে যে তুমি চার্লসকেই জিজ্ঞাসা করে নিও। অ্যাঞ্জেলা বলে যে ফিওনা, তোমার কিন্তু নিজের কথা ভাবা উচিত। চার্লস যদি ওর প্রেমিকাকে বিয়েও করে তাহলে কিন্তু তোমার সংসারে জায়গা খুব একটা থাকবে না, কিন্তু আমি ওর বউ হলে তোমার কোনো অসুবিধা হবে না। ফিওনা বলে যে অ্যাঞ্জেলা, আমি কিছুই জানি না, তুমি চার্লসের সাথেই ডাইরেক্ট কথা বলে নিও। ওদিকে চার্লস ফিওনার কানে কানে বলে যে তুমি কিন্তু ওকে মিথ্যা বলছো, তুমি তো জানোই যে আমার প্রেমিকা কে। চার্লসকে সরিয়ে সে অ্যাঞ্জেলাকে বলে যে অ্যাঞ্জেলা, তোমার আর কিছু বলার না থাকলে আমি চলি। কিন্তু অ্যাঞ্জেলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলা যাওয়ার সাথে সাথেই চার্লস আবারও রোম্যান্স করতে শুরু করে দেয়। ওইদিকে অ্যাঞ্জেলা কি ভেবে আবারও ফিরে আসে এবং চার্লস চট করে সেখান থেকে সরে যায়। অ্যাঞ্জেলা বলে যে আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো। ফিওনা বলে যে আমি তো বললাম তুমি চার্লসের সাথে ডাইরেক্ট কথা বলো, আমার এখানে কিছুই বলার নেই। অ্যাঞ্জেলা বলে যে ঠিক আছে, আমি চার্লসকে বিয়ে করব, তুমি দেখে নিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই চার্লস বলে যে চিন্তা নেই, আমি কিন্তু ওকে বিয়ে করব না। ফিওনা ভাবে যে ওকে বিয়ে না করলেও কাউকে না কাউকে তো করবেই, এবং সে সেখান থেকে চলে যায়। চার্লসের চোখ কান্নায় ছলছল করে ওঠে। অপরদিকে আমরা সিরা এবং জেমসকে দেখতে পাই, যারা কিনা আবারও শয়তানি বুদ্ধি পাকাচ্ছিল। সিরা বলে যে আমাদের এইবারের প্ল্যান কাজ করবে তো? জেমস বলে যে হ্যাঁ, ও যখন অসতর্ক থাকবে ওকে ধরতে হবে। এবার তারা ফিওনার ঘরের বাইরে থেকে উকি ঝুঁকি মারতে শুরু করে। তারা দেখে যে ফিওনার দাসী ফিওনাকে কিছু একটা খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু সেটা খেতে গিয়েই ফিওনার বমি চলে আসে। সিরা বলে যে কি, ও কি প্রেগনেন্ট নাকি, দেখে তো তাই মনে হচ্ছে।
জেমস বলে যে প্রেগনেন্ট, তার মানে ও অবৈধভাবে প্রেগনেন্ট। তাহলে তো ওকে প্রেগনেন্ট প্রমাণ করতে পারলেই এটা প্রমাণ করা যাবে যে ও পরকীয়ায় লিপ্ত। সিরা বলে যে হ্যাঁ, পরদিন ব্যাংকুয়েটে অনেক লোকজন থাকবে এবং সেখানে সবার কাছে আমরা এটা প্রমাণ করব যে ও প্রেগনেন্ট। এবং সে জেমসের সাথে কানে কানে ফিসফিস করে কিছু প্ল্যান করে। এবার আমরা 3 দিন পর ব্যাংকুয়েটের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা সকলেই উপস্থিত ছিল। এবার সেরা অ্যাঞ্জেলাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে যে রাজকুমারী, আমার আপনাকে ফিওনার ব্যাপারে কিছু বলার আছে। এবং সে অ্যাঞ্জেলাকে সবকিছু বলে। অ্যাঞ্জেলা ভাবে যে ফিওনা, তুমি সত্যি সেজে থাকো, আর এদিকে কিনা পরকিয়া করে তুমি প্রেগনেন্ট। এবার তোমাকে আমি মজা দেখাচ্ছি। এবার অ্যাঞ্জেলার ইশারায় একজন কর্মচারী একটা গোলাপ ফুল দেয়া ফুলদানি ফিওনার সামনে এনে রাখে। ফিওনা সেটা শুকে দেখে, কিন্তু তারপরেই তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে তার উপর বিষক্রিয়া করা হয়েছে। এবার ফিওনা মনে মনে ভাবে যে সে এখানে আসা অব্দি কিছুই খায়নি, তাহলে নিশ্চয়ই ফুলদানিতেই বিষ ছিল। এবং সে ফুলটা সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কিন্তু এই বিষের প্রভাবে ফিওনার মিসক্যারেজ হয়ে যায় এবং তার ব্লিডিং শুরু হয়ে যায়। সবাই বলতে থাকে যে আরে ও তো বিধবা, ওর মিসক্যারেজ হলো কি করে? ও তো চার্চের বৌদি, ছি ছি, কি লজ্জাজনক ব্যাপার। সেই সময় বেলাও দলবদল করে, যদিও সে বুঝতে পেরেছিল এটা কিন্তু চার্লসেরই সন্তান। বেলা ফিওনাকে ঠাস করে এক চড় মেরে বলে যে ছি ফিওনা, তোমার লজ্জা করে না পরকিয়া করতে? ফিওনা বলে যে মা, আমাকে সাহায্য করুন। কিন্তু তার কোনো কথায় কেউ কান দেয় না। সবাই বলে যে নির্লজ্জ, এখন তুমি সাহায্য চাইছো? তুমি পরকিয়া করে প্রেগনেন্ট হয়েছো, এটা তোমার কর্মফল। অ্যাঞ্জেলা বলে যে এক কাজ করো, তোমার প্রেমিকের নামটা আমাকে বলে দাও, তাহলে আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনবো। এবার ফিওনা ভাবে যে সে যদি চার্লসের নাম বলে দেয় তাহলে কিন্তু চার্লস আর সে দুজনেই শাস্তি পাবে। চার্লসের কেরিয়ার পুরোই শেষ হয়ে যাবে। তাই জন্য সে চার্লসের নাম নেয় না। অ্যাঞ্জেলা তাকে ঠাস করে এক চড় মারে, বলে যে এখনো তুমি তোমার প্রেমিককে লুকানোর চেষ্টা করছো, তাড়াতাড়ি তার নাম বলো, না হলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। সবাই বলতে থাকে যে আরে এমনিও তো তোমার প্রেমিক তোমাকে ভালোবাসে না, তাহলে তো এইভাবে ফেলে দিত না, তুমি বরং তার নামটা বলো আর নিজেকে বাঁচাও। অ্যাঞ্জেলা বলে ওঠে যে ও বলবে না, তাহলে এক্ষুনি তোমাকে জেলে নিয়ে যাওয়া হবে। এবং সে তার দাসীদের আদেশ দেয় ফিওনাকে জেলে নিয়ে যাওয়ার। দাসীরা টানতে টানতে ফিওনাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই চার্লস সেখানে চলে আসে এবং বলে যে ও আমার স্ত্রী, ওকে ছেড়ে দাও। সে দাসীদের মেরে সেখান থেকে সরিয়ে দেয়। ফিওনা বলে যে চার্লস, তাড়াতাড়ি আমাদের বাচ্চাটাকে বাঁচাও। চার্লস ফিওনাকে কোলে তুলে নেয়। অ্যাঞ্জেলা ছুটে এসে চার্লসকে বলে যে তুমি এটা কি করছো? চার্লস বলে যে আজ যদি ফিওনার কিছু হয় তোমাদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শাস্তি পেতে হবে। এবার সবাই আলোচনা করতে থাকে যে ফিওনা তো চার্লসের বৌদি, তাই না? এই আবার কেমন সম্পর্ক? কিন্তু এখন যদি কিছু হয় তাহলে চার্লস তো মুখ্যমন্ত্রী, ও আমাদের উপরই রাগ করবে। অ্যাঞ্জেলা বলে যে বাবা, আমি কি ফিওনার থেকেও খারাপ? কিন্তু তার বাবা উল্টে তাকেই ঠাস করে এক চড় মেরে বলে যে তুমি থামো, তোমার জন্য এই সমস্ত ঝামেলা লাগলো। জেমস তার মাকে বলে যে মা, এটা কি করে সম্ভব, ওরা কি করে একসাথে? এবং এখন বেলা কাঁদতে কাঁদতে তার সব দোষ স্বীকার করে এবং বলে যে সব আমার দোষ। আমি ভেবেছিলাম যে তুমি মারা গেছো, তাই জন্যই আমি ওদের বাধ্য করেছিলাম মিলিত হতে, যাতে আমরা একটা বংশধর পাই। এবারে জেমস তো এই কথা শুনে পুরোই হিলে যায়। তারা বুঝতে পারে যে জো আর জুয়েল ফিওনা আর চার্লসেরই আসল সন্তান। সিয়া রেগে মেগে চেঁচিয়ে ওঠে যে কেন কেন সবসময় ও এই সবচেয়ে ভালোটা কেন পায়? ও মুখ্যমন্ত্রীর সন্তানের মা হতে পারলো, চার্লস ওকে ভালোবাসে, আর আমি ভাবছিলাম আমি নাকি ওকে নিচু করব। আমি কি গাধা! আর আমি একটা অকর্মণ্যের প্রেমে পড়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওকে ফিওনা থেকে কেড়ে নিতে পারলে ফিওনাকে ছোট করা যাবে। সিরা বলে যে জেমস, ফিওনা তোমার বউ, ও যদি পরকিয়া করে তুমি রাজ দরবারে নালিশ করতে পারবে। জেমস বলে যে ঠিক বলেছো, আমি ওদের দুজনকেই ধ্বংস করব, চার্লস আর ফিওনা কাউকেই আমি ছাড়বো না। অপরদিকে আমরা ফিওনাকে দেখতে পাই। সৌভাগ্যক্রমে তার বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। চার্লস তাকে বলে যে সব আমারই দোষ, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। অ্যাঞ্জেলা তোমাকে বিষ দিয়েছিল, চিন্তা করো না, আমি ওকে নির্বাসিত করেছি। ওর বাবাও বুদ্ধিমান, তাই এই সিদ্ধান্ত নিয়ে কিছু বলেনি। কিন্তু তুমি এত বোকা কেন? তুমি সবার সামনে আমার নাম কেন নিলে না? যদি একটু আসতে দেরি হতো তাহলে কি হতো বলো তো? ফিওনা বলে যে আমি চাইনি তোমার রেপুটেশনের কোনো ক্ষতি হোক। চার্লস বলে যে তুমি কি পাগল? তোমার কিছু হলে আমি কি বেঁচে থাকতে পারতাম? তোমাকে যখন রক্তে মাখামাখি অবস্থায় দেখলাম আমার তো পুরো নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। তুমি কি বোঝো না তুমি আমার জীবনে কতটা জরুরি?
ফিওনা বলে যে মানে? চার্লস ফিওনার হাত ধরে বলে যে ফিওনা, তুমি কি আমার ভালোবাসা এখনো বোঝো না? আমাদেরই তো প্রথম আলাপ হয়েছিল। তুমি যদিও পরে আমার দাদাকে পছন্দ করো। ফিওনা বলে যে কি বলছোটা কি? আমি কোনোদিনও ওকে পছন্দ করিনি। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হতে আমি কখনোই ওকে বিয়ে করতাম না। চার্লস বলে যে কি বলছো? তো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু মাই তো বললো যে তুমি আমাকে না জেমসকে পছন্দ করো। ফিওনা বলে যে আমিও তো প্রথম দেখাতে তোমাকেই ভালোবেসেছিলাম, কিন্তু আমি জানতাম যে আমি তোমাকেই বিয়ে করছি। কিন্তু বিয়ের রাতে দেখলাম বর বদলে গেছে। আমাকে জেমস বলল যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হওনি, তাই ও আমাকে বিয়ে করেছে। চার্লস বুঝতে পারে যে তার মা আর জেমস মিলে তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। সে ফিওনার হাত ধরে বলে যে তুমি এখন শুধু আমার। কিন্তু তখনই ফিওনার দাসী ডেইজি খবর আনে যে তাদের এই অবৈধ সম্পর্কের কথা মহারাজের কান অব্দি পৌঁছে গেছে। এবার আমরা মহারাজের সভা দৃশ্য দেখতে পাই। জেমস এবং সেরা মহারাজের কাছে গিয়ে চার্লসের নামে নালিশ করে। জেমস বলে যে মহারাজ, আমি ওর দাদা। আমার অনুপস্থিতিতে ও আমার স্ত্রীর সাথে সম্পর্ক করেছে। ও কিন্তু কখনোই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য না। এরকম অনৈতিক অসৎ কাজ যে করে তাকে এক্ষুনি বহিষ্কার করা হোক। বাকি সভাসদরাও বলতে থাকে যে ঠিকই মহারাজ, মন্ত্রীর পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা না থাকলে সেই পদের যোগ্য কেউ না। কিন্তু তখনই সেখানে চার্লস এবং ফিওনা আসে। জেমস ভাবে যে দেখো চার্লস, এবার তোমাকে আমি কেমন মজা দেখাই। তোমার পথ থেকে আমি তোমাকে সরাবো, তোমার সমস্ত গর্ব আমি ভেঙে চুরমার করব। সভাসদরা বলতে থাকে যে চার্লসের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। চার্লস তখনই বলে যে মহারাজ, আপনার কি মনে হয় আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত? মহারাজ তখন বলেন যে একেবারেই না। ওঠো তোমরা, সবাই ঠান্ডা হও। চার্লস অনেকদিন আগেই আমাকে ওর সম্পর্কের ব্যাপারে বলেছে এবং ওর বিয়ের জন্য আমার থেকে অনুমতিও চেয়েছে। চার্লস বলে যে তোমরা শুধুমাত্র একটা পয়েন্ট অফ ভিউ থেকেই ব্যাপারটা জাজ করছো। তোমরা কি জানো যে আমি আর ফিওনা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যাই এবং আমাদের দুজনেরই বিয়ের কথা হয়েছিল এবং বিয়ের কার্ডেও আমারই নাম লেখা ছিল। কিন্তু আমার মা বিয়ের রাতে বর বদল করে। আমার মা আমাকে বুঝিয়েছিল যে ফিওনা আমাকে পছন্দ করে না, আমার দাদাকে পছন্দ করে, কারণ এরকম না করলে তো আমার দাদার সাথে কারোর বিয়েই হতো না। আর আমিও ভালো ছেলের মতো, বাধ্য ছেলের মতো এতদিন আমার মায়ের সব কথা মেনে নিয়েছি। জেমস মারা যাওয়ার পর আমার মাই আমাকে বাধ্য করে ফিওনার সাথে মিলিত হতে আমাদের বংশধরের জন্য। আমরা সবাই জানতাম জেমস মারা গেছে। জেমস কিন্তু নিজের মৃত্যু নিয়ে ভাওতা করেছিল। বিয়ের রাতে জেমসই কিন্তু অন্য মেয়ের সাথে পালিয়েছিল। সুতরাং এখানে আমার বা ফিওনার কোনো দোষ আছে বলে মনে হয় না। এবার তোমরা বলো, আমরা কি কোনো ভুল করেছি? সব সভাসদরা বলে ওঠে যে না, আমরাই ভুল ছিলাম, আমাদের ক্ষমা করুন। জেমস আর সেরা বুঝতে পারে যে খেলা তো এবার ঘুরে গেছে। মহারাজ জেমস আর সেরাকে 50 চাবুকের ঘা দেন এবং তাদের নির্বাসিত করার আদেশ দেন। জেমস চার্লসের পা ধরে বলে যে ভাই, আমাদের বাঁচাও, আমি তোমার দাদা, আমাকে বাঁচাও। কিন্তু চার্লস তাদের কোনো সাহায্য করে না। মহারাজ বলেন যে ফিওনা আর চার্লস একদম পারফেক্ট কাপল, তা সত্ত্বেও ওদের এতদিন আলাদা থাকতে হয়েছে। তাই এখন আমি ওদের ধুমধাম করে বিয়ে করার অনুমতি দিচ্ছি। যাও তোমরা বিয়ের তৈয়ারি শুরু করো। এবং এখানে তাদের মিলনের মাধ্যমে আমাদের এই রোমান্টিক গল্পটা শেষ হয়। তো তোমাদের কি মনে হয় এই গল্পের সবচেয়ে বড় ভিলেন কে? জেমস আর সেরা, নাকি জেমস আর চার্লসের মা বেলা, যেই কিনা এত গন্ডগোল পাকালো? তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে।